দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজ আলোচনার জন্য উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন জনাব নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। দুদু ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আজকে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা মন্তব্য করেছেন, আসর উপলক্ষে একটা বিবৃতি দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের পৈশাচিক দমনপীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য এবং পালিয়ে যাওয়াই দলটির আসলে মূল চরিত্র। আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি সহ অন্যান্য দলের অবস্থানটা মোটামুটি একই রকমের, তারপরেও রাজনীতিতে আসলে এই বিভাজনটা তৈরি হচ্ছে কেন আপনাদের সাথে অন্যান্য দলগুলোর, আওয়ামী লীগ ছাড়া অন্যান্য ইস্যুটা নিয়ে? জি, আপনাকে ধন্যবাদ। প্রধান ভাইকে শুভেচ্ছা, আর যারা দেখছেন তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। প্রথমে আমি বলি যেটি অন্য কোনো দলের সঙ্গে বিএনপি সঙ্গে কোনো বিভাজন নাই। গণতন্ত্রের বিভিন্ন দলের বিভিন্ন মত, লক্ষ্য, পথ এইগুলো থাকবেই এবং তারা সময়কে বিশ্লেষণ করে স্ব কর্মসূচি বা সিদ্ধান্ত তারা নিতে পারে। যেমন কেউ যদি মনে করে এই মুহূর্তে নির্বাচন হলে তার সম্ভাবনাটা ভালো, সে সেভাবে সিদ্ধান্ত নেবে। আর যদি কেউ মনে করে যে এই মুহূর্তে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে বা তার আগে নির্বাচন হলে, এমনকি তার পরে নির্বাচন হলো, ভবিষ্যতে তাদের সম্ভাবনা খুব একটা ভালো না। যদি এখন তারা দুটো তিনটি মন্ত্রণালয় কন্ট্রোল করে, এমনিতে এখন নির্বাচন হয়নি তো, কায়দা কৌশল করে এই মন্ত্রণালয়গুলো সচিব বা নানান পর্যায়ের লোককে রাজনৈতিকভাবে তারা ব্যবহার করতে পারে। কিন্তু নির্বাচন হলে পরে দেখা যাবে এই দুটো তিনটে কেন কোনো জায়গায় তাদের অবস্থান সেই রকম পাকাপোক্ত হবে না। সে যদি মনে করে থাকে তাহলে সে তো নির্বাচনমুখী হতে চাইবে না, নানান ওসিলায় তারা নির্বাচন থেকে বাইরে থাকতে চাবে। তো আমি দলগুলোর নাম যদি নাও বলি, মানে অতীতে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যখন তারা এই তিনটি নির্বাচনের কথা বলছি না, অতীতে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের অবস্থানটা কি, কত পার্সেন্ট তারা ভোট পেয়েছে, কয়টা সিট পেয়েছে, এগুলো বিশ্লেষণ করলে বেরিয়ে আসবে। তো বিভাজনের রাজনীতি বলতে যেটা মানে আপনি মনে করছেন, আমার কাছে সেটা মনে হয় না। জামাত, জাসদ বা এই যে নতুন নবগঠিত যে শক্তি, মানে তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি বা অন্য যে কোনো রাজনৈতিক দল, কার অবস্থা কেমন বিএনপি সহ সেটি কিন্তু নির্বাচন ছাড়া মানে বলাটা খুব কঠিন। নির্বাচনের মুখোমুখি হলে এবং সেই নির্বাচন যদি স্বচ্ছ, গ্রহণযোগ্য, স্বাভাবিক একটি হয়, তাহলে পরে ওই ভোটিং রেশিওতে আমরা বলতে পারবো এই দল বিএনপি বা অন্যান্য দলগুলো এই হলো অবস্থা মুখ্যত। তবে ধরে নেওয়া হয় ধারাবাহিক আন্দোলনের মধ্যে এই যে কথাগুলো নামগুলো আসছে, মানে তারা কিন্তু গণতন্ত্রের জন্য দীর্ঘকাল আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নির্যাতন ভোগ করছে। সেহেতু সব দলেরই ভূমিকা এক হলো, কিন্তু প্রেক্ষাপটে রাজনৈতিক দল হিসেবে বিএনপির টেটে এগিয়ে থাকছে বড় দল হিসেবে বা অতীতের নির্বাচনী বিজয় বা বিভিন্ন কারণ। সেই জন্যে আমি বলবো যে বিভাজন না, শতফুল ফুটতে দাও, শতমত প্রকাশ করতে দাও। প্রধান ভাই, আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে আজকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে যেনতেন নির্বাচন আসলে জনগণ মেনে নেবে না। এই যেনতেন নির্বাচনের প্রশ্নটা আসছে কেন? সব দলই তো চাচ্ছে খুব সুন্দর একটা নির্বাচন হোক, জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। সেক্ষেত্রে যেনতেন নির্বাচনের প্রশ্নটা কেন আসছে? আসলে জামাত ইসলাম নির্বাচনের কথা বলতে গিয়ে কিন্তু একমাত্র দল যে প্রথম থেকে নমিনেশন ঘোষণা করে দিচ্ছে আগে এলাকায় এলাকায়, অথচ চাওয়ার সময় চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাই। এটা একাধিকবার বলছে, আর এখন বলছে যেনতেন নির্বাচন চাই না। যেনতেন কে করতে চায়? ইউনিসেফ করতে চায় না। তাহলে এই কথা বলছেন কেন? আসলে নির্বাচন সম্পর্কে এই দলটা আসলে সবসময় জনগণের মধ্যে একটা গিমিক তৈরি করে সবসময় ফায়দা লোটার চেষ্টা করছে অতীতে। আজকে বর্তমান সময়ে এই জায়গায় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তিসমূহ একটা বিষয়ে ঐক্যমত যে বাংলাদেশে বিগত সময়ে বিশেষ করে স্বৈরাচারী সরকার নির্বাচনের ধারা যে তৈরি করছেন, এটা কোনো নির্বাচনের ধারা না, এটা হচ্ছে ক্ষমতায় থাকার একটা জাস্ট কি বলা যায়
একটা ক্ষমতায় থাকার একটা প্রক্রিয়া, কিভাবে থাকবেন আর কি। তার কখনো আমি, কখনো ডামি, কখনো দিনে, কখনো রাতে, তাই না, এই নির্বাচন করছেন। ইভেন কি স্থানীয় সরকার নির্বাচন সমূহ করতে গিয়ে সরকারের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, তাই না, যে এই নৌকা না ভোট না দিলে তো আসার দরকার নেই। তো এই যখন অবস্থা, সেই অবস্থার থেকে একটা আন্দোলনের বিজয়ের পরে ন্যাচারালি সবাই একটা ভালো নির্বাচন চায়। তাহলে এটা কি বর্তমান সরকারকে উনি কি বর্তমান সরকারকে সন্দেহ পোষণ করছেন যে ইউনূস সাহেব জামাত নির্বাচন করতে চান, অথবা এনসিপি কার উদ্দেশ্যে বলছেন কথাটা, কেন বলছেন এই কথাটা? আজকে বাংলাদেশের নির্বাচন না হলে যে কোনো দেশে, এসব দেশে আমরা দেখতে পাচ্ছি এমনি দেশটা একটা অ্যানার্কির মধ্যে ঢুকে গেছে। আজকে বিভিন্ন বিষয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মে অ্যানার্কি হচ্ছে। এটা কোথাও দলীয় ফর্মে, কোথাও অদলীয় ফর্মে, কোথাও আপনি এই যে ধরুন কুমিল্লার ঘটনাটা কীভাবে দেখবেন? এটা ইটস পাবলিক, নো পার্টি, কোনো পার্টি নাই। তাহলে আজকে আমরা কি এগুলিকে অ্যালাউ করবো? বারংবার একই জিনিস ঘটনা ঘটবে। আজকে সেই কারণে যে কোনো রাজনৈতিক দলের ডিমান্ড হচ্ছে, দাবি হচ্ছে একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে একটা রেসপন্সিবল, দায়িত্বশীল সরকার গঠন হওয়া, জনগণের ম্যান্ডেট নিয়ে। বলে এই সরকার দায়িত্বশীল না, ডেফিনেটলি দায়িত্ব। তারপরও যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, আকাঙ্ক্ষাটা হচ্ছে নির্বাচিত সরকারের, সেই কারণে এটা রেগুলার গভর্নমেন্ট না। যদিও এই গভর্নমেন্ট কাজ অনেক বাড়াই ফেলছেন, ওনারা বিনিয়োগ করবেন, ওনারা অনেক বিদেশের সঙ্গে চুক্তি করবেন, সেই চুক্তি অনেক কাজ বাড়াই ফেলছেন। এই কাজ বাড়ানো ঠিক না। ফলে ন্যাচারালি আমার কাছে মনে হচ্ছে বর্তমান সময়ে জামাতের আমিরের এই কথাটা আসলে রাজনীতি সম্পর্কে জনমনে প্রশ্ন তৈরি করছে, এবং ষড়যন্ত্রের দিকে মানুষের কি বলা যায় যে একটা ইঙ্গিত আছে আর কি। কথা আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করছে? না, তা তো করছেই। এখানটা উচিত ছিল, এখানটা উচিত হচ্ছে যে যেহেতু এখানে সংলাপ চলছে, তাহলে সবারই আহ্বানটা হচ্ছিল যেটা বিএনপি করছে, যে দ্রুত সংলাপের কার্যক্রমটা শেষ করে ঐক্যমত কোন জায়গায় হলো সেটা একমত হয়ে, বাকি জায়গায় দ্বিমত হলে সেটা নেক্সট পার্লামেন্ট আসছে না, আমরা লেট আস মুভ ফর ইলেকশন। আর বিচারিক প্রক্রিয়াটা যেটা চলছে, হ্যাঁ, এটা শুরু করে একটা স্ট্রেট লাইনে দিয়ে দেওয়া। এখানটা প্র্যাকটিক্যালি সরকারের একটা মন্ত্রণালয় খুব প্রপারলি কাজ করছে, যেটা অর্থ মন্ত্রণালয় আমি খেয়াল করছি, তাই না, তাদের কাজগুলি মোটামুটি এগোচ্ছে। কিন্তু বাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কাজগুলি, কারণ এর মধ্যে অনেকগুলি নতুন আইন শৃঙ্খলা সম্পর্কিত ঘটনা ঘটে যাচ্ছে এই যে মবের কারণে। তাহলে এই জায়গাটা আইন শৃঙ্খলা নামে একটা আলোচনা আসবে। আমি একটু দুদু আপনার কাছে জানতে চাই, জামাতের আমিরের আরেকটা মন্তব্য একটু শোনাতে চাই। উনি বলেছেন যে সম্প্রতি কিছু রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার আগেই দখল ও লুটপাট শুরু করেছে, তাদের সংযত হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এই যে কিছু দলকে দেখা যাচ্ছে যে লুটপাট করছে, এটা কি আসলে বিএনপিকেই ইঙ্গিত করলো বলে মনে হয়? আমার মনে হয় ইসলামপন্থী দল তো, আর উনি জামাত ইসলামের আমির, উনি সত্যটাই বলেছেন, ইঙ্গিত না। ইসলামী ব্যাংক দখল সহ যত বড় বড় প্রতিষ্ঠান, অন্যরা ছেলেপিলেরা দেখা যাবে বিভিন্ন জায়গায় 5,000, 10,000, কখনো 1 লাখ 2 লাখ টাকা এই ধরনের চাঁদাবাজি করছে, অথবা এই সামান্য কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রেক্ষিতে সেই সব প্রতিষ্ঠান বা মহল অথবা দলে তারা প্রশ্নের মুখেও পড়েছে, দলীয় এবং আইন শৃঙ্খলা। কিন্তু একটা দল, মানে জামাত ইসলামী রাজনৈতিক দল হিসেবে, তো উনি এত শরম পাওয়ার দরকার কি? উনি তো জামাত ইসলামের আমির। তো নিজের দলের মানে সমালোচনা তো সেটাই ভালো, নিজের সমালোচনা করে অন্য সমালোচনা করতে হয়, তাহলে সেটা দায়িত্বশীলতার জায়গাটা তৈরি হয়। তো বাংলা ইসলামী ব্যাংক সহ বিভিন্ন জায়গায় যেভাবে দখল উনি করছেন, ওনাদের দল করছেন, তো এই কথা বললে ওদের আবার একটা কি বলে সোশ্যাল মিডিয়ায় গ্রুপ আছে, আপনি যদি একবার তাদের বিরুদ্ধে কথা বলেন, একবার আপনাকে ধুয়ে ছেড়ে দেবে। মানে এমন কোনো বক্তব্য নেই আপনার বিরুদ্ধে চরিত্র হনন করা ছাড়া। এই জায়গায় তাদের একটা ইনভেস্টমেন্ট আছে। অন্য যে কোনো রাজনৈতিক দলে ফেসবুক, সোশ্যাল মিডিয়া বিভিন্ন করে বটে। তা আমার কাছে মনে হয়েছে ওই ইলেকশনের ব্যাপারে বিতর্কিত করা, যেমন আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলছেন তারেক রহমান সাহেব, এজিদের যে মানে ঐতিহাসিক যে ইসলামীর কথা, তারই ধারাবাহিকের যে বিবৃতিতে এসছে, এর মুখোমুখি জাতি হয়েছিল, ভয়ঙ্কর নির্যাতনের মুখোমুখি হয়েছিল। সেই জায়গাটা আমরা ভালো একটা দৃষ্টান্ত, সেটা হলো স্বৈরতন্ত্রের পতন, গণতন্ত্রের উত্তরণ। তো এই গণতন্ত্রের উত্তরণের জন্যে সব দলে আমার মনে হয় কেউ দ্বিমত করবে না, এমন আলোচনাও হচ্ছে
যতদূর সম্ভব, যেমন সংস্কার, বিচার, নির্বাচন, কারোর কোনো দ্বিমত নাই। এই যে 6 মাসের জেল হয়েছে না, তো এটা আমাদের আরেকটা হোঁচট খাওয়ার মতো। তার তো 1 বছরের ভিতরে মানে যে গণহত্যা, একাধিক মানে ফাঁসি হওয়ার কথা ছিল, তো সেটা হয়েছে। তো আমি সরকারের এই উদ্যোগকে সমালোচনা করছি না। আমাদের সরকারও বিচার ব্যবস্থা নর্মালাইজ করার জন্য স্বাভাবিক গতিটা, কিন্তু স্বাভাবিক 1 বছরের মধ্যেও আরো একটু ব্যবস্থা থাকার দরকার ছিল। যেটা প্রধানভাবে বলল যে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টা তার কাজের, যে কাজ করবে ভালো কাজ করবে তার তো প্রশংসা করতে হবে, আর যে কাজের থেকে অকাজ বেশি করবে, যেমন আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলার সঙ্গে যে মন্ত্রণালয় জড়িত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বেশি সক্রিয় হওয়ার দরকার ছিল। সেটি আমার আর লক্ষ্য করছি না। আমার কাছে মনে হচ্ছে এই ব্যর্থতাটা সরকারকে নিতে হবে, এই সমালোচনাটা নিয়ে তাকে আরো বেশি সংশোধন হয়ে আরো বেশি সক্রিয় হলে জানমালের এই যে বিভিন্ন রকম, সব কিন্তু রাজনৈতিক না, এই যেটা কুমিল্লার ঘটনা বললো, এইসব ঘটনা দেশের ভাবমূর্তি নষ্ট করছে, রাজনীতিকে কলুষিত করছে, প্রশাসনকে প্রশ্নের মুখে ফেলছে। সেহেতু মন্ত্রণালয়ের সজাগ হওয়া দরকার, সতর্ক হওয়ার দরকার। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ যে লুটপাট করেছে এটা সীমাহীন লুটপাট। সেই টাকাটা কিন্তু একটা টাকাও আমরা বাংলাদেশে ফেরত আনতে পারিনি। এই টাকা তো জনগণের টাকা। এই ব্যাংকে যাদের টাকা লুটপাট করেছে পুরা টাকাটাই জনগণের টাকা, সেই টাকা তাদের হাতে আছে, আর বৈধ অবৈধ অস্ত্র আছে। যত লাইসেন্স ওই সময় 3 পিরিয়ডে দেওয়া হয়েছে, এই সংখ্যা আজ পর্যন্ত কিন্তু মানুষ কত কোটি পিস্তল, শটগান এই আওয়ামী লীগের হাতে তুলে দেওয়া হয়েছে, সেইগুলোরও একটা হিসাব থাকার দরকার। একটাও আমি নিতেও পারলাম না, হিসাবও নয়, তাহলে কিন্তু সামনের দিনগুলোতে ভালো কিছু হবে না। ঠিক এই জায়গাটা আজকে একটা অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না নাগরিক সভাপতি বলেছেন যে বম্ব ভায়োলেন্স যদি বন্ধ করা না যায় তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। 1 বছর হতে চললো এই সরকারের মেয়াদ, আগামী মাসের 8 তারিখে হবে। এই 1 বছরেও পুলিশ বাহিনী রিফর্ম আমরা যেভাবে আশা করেছিলাম সেটা কি সম্ভব হয়েছে? অন্যান্য ক্ষেত্রে সংস্কার নিয়ে অনেক আলোচনা হচ্ছে, পুলিশের রিফর্মের ব্যাপারে খুব বেশি অগ্রগতি কি দেখেন? একটা বিষয় এখানটা বলা দরকার। আজকে ওই প্রোগ্রামটা যেটা মাহমুদুর রহমান মান্না সাহেব যেটা করেছিলেন, আমিও ছিলাম সেই জায়গায়। ওই যে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার অ্যাক্টের সঙ্গে গভর্নমেন্ট যে বর্তমান সময়ে যেটা নিয়ে আসছে, গভর্নমেন্ট উপদেষ্টা পরিষদ এগ্রি করছে, যেটা বিষয়টা হচ্ছে সব জেলাও সেই কদুত দফা এই জায়গার থেকে শুরু ওই জায়গায় প্লেস করা, ওই জায়গা থেকে শুরু ওই জায়গায় প্লেস করা, এটা আমলাতান্ত্রিক মনোভাব থেকে সরকার বেরোতে পারছে না। এই সরকারটা ছিল অন্ধ্রপ্রদেশের সরকারটা ছিল জনগণের সরকার, তাই না, জনগণের কল্যাণে। যেমন আগের সিকিউরিটি অ্যাক্টে সরকার তার নিরাপত্তাটা, এটা বহু সমালোচনা হয়েছে যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট দিয়ে সরকার তার নিজের নিরাপত্তা নিশ্চিত করছে, জনগণের নিরাপত্তাটাকে ঝুঁকে মুখে ঠেলেছে, যার কারণে মোস্তাকের মতো লোক যেখানে মারা যায় অথবা যখন ইচ্ছে তাকে ধরতে পারে। এবারও এই জায়গায় এই আইন করার ক্ষেত্রে আপনি মুশকিল হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কিত। হ্যাঁ, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানটা ঠিক না, এক দলে দুষ্ট, একদম ওটা ফেলে দেন, কিন্তু মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে দেবেন কি জন্য? তাহলে এই সরকার খুব সুকৌশলে কারো ভিন্ন কোনো প্ররোচনা বা উদ্দেশ্য নিয়ে এসব করতেছে, এবং অ্যাট দ্য সেম টাইম একই সময়ে পুলিশ যে কোনো লোক আগে যে গায়ে ছিল, হ্যাঁ, পুলিশ সন্দেহ করলে কাউকে সে ধরতে পারবে। এই যে পুলিশকে বলবান করা, জনগণের বিশ্বাস আস্থা না রাখা, তাহলে কোন ধরনের রাষ্ট্র হবে এটা? ওই মর্নিং শোজ ডিটেলস কথা আছে না, তো তাই তো মনে হচ্ছে এই জায়গায়। তো সেই জায়গায় দাঁড়ায় আমরা যদি দেখতে পাই, যদি দেখি এই যে ডক্টর ইউনূস সাহেব সত্য কথা বলার মধ্যে কিন্তু একটা অহংকার আছে। উনি বাইরে গেছেন, ওনাকে জিজ্ঞেস করছে যে 32 নম্বর ভাঙা হইল এতদিন পরে কেন? উনি কথা ওই সময় পুলিশ ছিল না। তো এটা হলো জুলাইয়ের অভ্যুত্থানের সময়, আর 7 মাস পরে এই ঘটনা ঘটলো। তাহলে অ্যাজ দ্য হোল এখানটা গভর্নমেন্ট তো এই ধরনের মব সৃষ্টির সঙ্গে যুক্ত। এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলি মব সৃষ্টির সঙ্গে যুক্ত, এবং ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্নজন বক্তব্য দিচ্ছেন যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ওই যে বের সেটা একটা মব, 69 সালে মব, ইত্যাদি এগুলি কথাকে মবগুলিকে হালাল করতেছে, দেশটাকে নৈরাজ্যতে ঠেলে দিচ্ছে। এবং আমি নিশ্চিত এইভাবে চললে এই সরকার এই দায়ের থেকে এড়াতে পারবে না, যে দায় বিগত হাসিনা সরকারের সময় ছিল। উনি যেমন, আমি বলি আজকে
সমস্ত অকাম করে পলাই গেছে, সমস্ত অকাম করে পলাই গেছে। আজকে এই সরকার এই যে এগুলিকে অ্যালাউ করতেছে, এগুলিকে কেন মব অ্যালাউ করছে, কেন অ্যালাউ করছে? সরকারের টার্গেট ঠিক নাই, সরকার প্রলং করতে চাচ্ছে। সরকার এখানটায় সরকারের নির্দিষ্ট যে টার্গেট, যে আমি এত সময়ের মধ্যে এই আমার পরিকল্পনা, 18 মাসের মধ্যে বা 2 বছরের মধ্যে আমার এরকম কোনো পরিকল্পনা সরকারের নেই। আপনি দেখেন এর মধ্যে কত চলে আসছে জনগণের মধ্যে। কেন সরকার তো বলেছেই যে কিছু কিছু শর্ত পূরণ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন। এটা সরকারের পক্ষ থেকেই অনেক কথা বলা হয়েছে, এগুলি পত্রিকায় আসতেছে। সরকার এটা বলছে বলার জন্য, আমি নিশ্চিত এটা বলছে শুধু নাম কস্তে বলার জন্য। সরকার আদৌ কোনো নির্বাচনের কোনো চিন্তা নাই, যদিও বলতেছে নির্বাচন কমিশন রেডি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, চিন্তা নাই। তার প্রমাণ হচ্ছে সরকারের স্পোকসম্যান কে, হয় এনসিপি বা জামাত। আজকে সরকারের সঙ্গে তো লিঙ্ক, এটা তো পরিষ্কার সামগ্রিকভাবে সমস্ত জায়গায়। তার ফলে এরা যেটা বলতেছে এটাই সরকারের বক্তব্য। সরকার এর আগে দিয়েছে যেগুলি ভিন্নজন ভিন্নভাবে পত্রিকায় আসছে। জনমনের সরকার সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকার যে সন্দেহ, এই সন্দেহ বাস্তব ভিত্তি আছে তো এই জায়গায়। ভিত্তি থাকার কারণে না আজকে এই কথাগুলি আসছে। আজকের বর্তমান প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বটা কার? অবশ্যই পুলিশের। হ্যাঁ, পুলিশের। তাই সরকার সে পুলিশকে ম্যানেজ করতে পারছে না কি কারণে? সরকার তো একটা আইজিকে অবসর দিয়ে না, অবসর ওনাকে সরাই দিয়ে রাষ্ট্র করে নতুন একটা আইজি নিয়োগ দিলেন, যে খুব তাড়াতাড়ি তত্ত্ব পারছেন না কেন? সমস্যাটা কোথায়? কারণটা হচ্ছে এই সরকার দৃষ্টিভঙ্গিটা আপনি দেখবেন সরকারের প্রথম থেকেই। এনসিপি প্রধান উপদেষ্টার বাড়ির সামনে স্টেজ করছে না? পুলিশ আইন কি বলে? পুলিশ হ্যাঁ নিষিদ্ধ, তাই না? তাহলে নিষিদ্ধ আইনটাকে ভঙ্গ করলো সরকারের চোখের সামনে। পুলিশ অ্যাক্টিভ হবে কি জন্য? পরবর্তীতে অনেকেই সেখানে তো পুলিশ, হ্যাঁ, তার মানে কি সরকার পুলিশ দেখতেছে যে আমার কোনো কাজ, আমার যে পুলিশের যে নিয়ম, সেই নিয়ম আমি পালন করতে পারছি না, আমি এক্সিকিউট করতে পারছি না সরকারের দৃষ্টিভঙ্গির কারণে, বিভিন্ন জায়গায় দৃষ্টিভঙ্গির কারণে। তো যেহেতু পারছি না, সেই কারণে এই ঘটনাগুলি ঘটতেছে, বেশি করে ঘটতেছে। এবং এই কারণে পাবলিকও ওই যে বিভিন্ন, এই কারণে এই যে আপনার, আমি ওই ঘটনার কথা বলবো, 3টা মা, হ্যাঁ ওরা খারাপ লোক, 3টা মা ছেলে সহ যে মারলো, পাবলিক কি হাজারখানে পাবলিক গিয়ে মারলো বা 200-500 পাবলিক মারলো, সাহসটা করতে হবে, এগুলো কিছু হবে না। পুলিশও সেখানে 6 ঘন্টা পরে গিয়েছে। হ্যাঁ, কিছু হবে না, এগুলি যা হবে তাই হবে। পুলিশের গরজ কম সামগ্রিকভাবে। তাহলে এই যে এই অবস্থায় যে দেশটাকে আমরা নিয়ে যাচ্ছি, এর থেকে উত্তরণের উপায়টা হচ্ছে একটাই উপায়, সেটা হচ্ছে সরকার তার অক্ষমতা যদি থাকে তাহলে দ্রুত তার নির্বাচনের বন্দোবস্তটা করে তার কেটে পড়া উচিত। সরকার এটাকে যদি মনে করে সরকার যে না আমি আরো কঠোর হয়ে পারবো, আমার ধারণা এই সরকার আর ওই যে যেটা প্রথমেই পারে না, এটা যা হয় না কুড়িতে তাকে বুড়িতে হয় নাকি। আপনার প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, আপনি 1 বছরের কথা বলবেন, দিবস পালন করবেন, কিন্তু কিছুই হলো না। হ্যাঁ, তাহলে হয় নাকি? হবে না। ঠিক এই জায়গাটা নিয়ে নির্বাচন আপনি যেটা বলছেন দুদু ভাই, আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আজকে মন্তব্য করেছেন যে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে টালবাহানা করে যদি কেউ ক্ষমতায় থাকতে চায় তা হবে দুঃস্বপ্ন। আপনাদের দল কি মনে করে যে এই সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়? মনে করার বিষয় না, সংবিধানে স্পষ্ট করে উল্লেখ আছে যে একটি সরকার শেষ হলে তার 90 দিনের মধ্যে আরেকটি নির্বাচন হতে হবে, যে কোনো পরিস্থিতিতে। এমন কোনো কথা বলা নাই যে গণঅভ্যুত্থান হলে পরে অনির্দিষ্টকালের সময়ের কোনো সরকার, সে অন্তর্বর্তীকালীন বা পরবর্তী সরকার ক্ষমতায় থাকতে পারবে, এই ধরনের কোনো প্রভিশন নাই। যেমন 90-এর গণঅভ্যুত্থানে তো আমরা নিজেরাই কম বেশি ছিলাম ছাত্র জীবনে, এবং সেই জায়গাটার লক্ষণীয় ব্যাপার যে যাকে মানে সেই সময় তত্ত্বাবধায়ক প্রদান করা হয়েছিল বা অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়েছিল, তিনি জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, এবং তিনি প্রমাণ করেছেন। আমাদের সবচেয়ে অসুবিধা কি, যে জিনিসগুলো আমাদের জাতীয় ইতিহাসেই আছে, সংবিধানে আছে, শাসন ব্যবস্থায় আছে, ভালো এবং মন্দ, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব 90 দিনের মধ্যেই নির্বাচন করে সেই সময় বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। এবং লক্ষণীয় ব্যাপার, তিনি প্রধান বিচারপতি থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন শর্তাধীনে, সমস্ত রাজনৈতিক দলের কাছে এই কথা আদায় করে তিনি গেছিলেন যে তিনি আবার ফিরে যাবেন বিচারাঙ্গন, এবং তিনি ফিরে গিয়েছিলেন। এবং পরবর্তী সময়ে যদিও তিনি আবার রাষ্ট্রপতি হয়েছিলেন, সেটা পরের আলোচনা, কিন্তু এরকম দৃষ্টান্ত আমাদের আছে। তো আমি যদি এখন দেখি খুব বিচক্ষণ ব্যক্তিরা এখন যারা সরকারে আছেন, প্রধান উপদেষ্টা সহ, এরা মানে কেউ শুধু দেশে না, প্রধান উপদেষ্টা তো সারা বিশ্বে পরিচিত মুখ এবং পরিচিত ফিগার।
তো তিনি আমার কাছে মনে হয়েছে তার কাছে প্রত্যাশাটা আছে ভালো একটি নির্বাচন, যেটি গত 3টি নির্বাচনে কোনোভাবে মানুষ ভোট দিতে পারে নাই। তার একটি, তিনি নিজেও স্বীকার করছেন যে ইতিহাসে স্মরণীয় একটি নির্বাচন তিনি করবেন, এবং এটা আমরা বিশ্বাস করেছি, দেশবাসী বিশ্বাস করছে, সবাই করছে। কিন্তু ডিসেম্বরের মধ্যে একেবারে 1 বছরের মধ্যেই বলবো এই নির্বাচনটা করা সম্ভব হলেও তিনি করেন নাই। এটা আবার প্রথমে জুন, তারপরে এপ্রিল, তারপরে তিনি এটাকে ফেব্রুয়ারি। তো এই ফেব্রুয়ারি আমি কেন মানে সময় কিল করছে, কি বলে, সংস্কার, তাই তো? তো সংস্কার, আমরা তো গত 1 বছর কি সংস্কার হয়েছে উল্লেখযোগ্য, এটা কিন্তু আমরা কয়েকটা ভাষণ টাষণ আমরা শুনছি, সেভাবে উল্লেখযোগ্য দেখার মতো যদি প্রতি মাসে একটা করে হতো তার 10টা প্রসঙ্গ আসতো, ওইভাবে নাই। আমি সরকারকে সমালোচনা বা ছোট করছি না, প্রত্যাশা পূরণের সর্বোচ্চ স্থানটাই হচ্ছে সরকার। সেই সরকারের যেমন ওই আলোচনা আসছে আইন শৃঙ্খলা বাহিনী, আলোচনা আসছে অর্থনৈতিক বিষয় বলে, অর্থাৎ সরকার গ্যারান্টি দিয়েছিল, এবং ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের আস্থাটাও হচ্ছে দেশে বিদেশে তার যে পরিচিতি, সেটিকে ব্যবহার করে বিদেশে যেসব অর্থ পাচার হয়েছে ওটা ফেরত নিয়ে আসবে। তিনি কিন্তু এই অঙ্গীকার করছেন আনা সম্ভব হবে। তো দুটো জায়গায় আমরা দেখছি ওইভাবে অগ্রগতি নাই। একটি হচ্ছে বিদেশি টাকা, পাচারকৃত টাকা ফেরত আনা, আরেকটা আইন শৃঙ্খলার ক্ষেত্রে। তো এখন নির্বাচনের যে নেই মামা থেকে কানা মামা ভালো, ঠিক আছে, কি বলে ওটাকে, ফেব্রুয়ারিতেই হোক, কিন্তু নির্বাচন কমিশনকে সরাসরি নির্দেশনা দিতে বৈঠক হচ্ছে, কিন্তু কি বৈঠক হচ্ছে এটা কিন্তু খুব বেশি প্রকাশ হচ্ছে না। তো ওইটা নির্দেশনা যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ বা 2 তারিখ বা 10 তারিখে হবে, এই ধরনের একটি দিন করলে ফেব্রুয়ারি মাস ঠিক আছে, মেনে নিচ্ছে সবাই, মানে একটা নির্দিষ্ট দিন চাচ্ছেন। আমি আলোচনাটা ফিরবো, ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, এই পর্যায়ে ছোট্ট একটু বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু এবং জনাব নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। প্রধান ভাই, আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই সনদের বিরোধিতাকারীরা ফ্যাসিবাদের দোসর। আসলে কারা জুলাই সনদের বিরোধিতা করছে, এই সনদটা কিভাবে হবে সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, এবং উনি বলেছেন যে রাজনীতির খেলার পরিবর্তন করবে এনসিপি। কি ধরনের খেলার পরিবর্তন আসলে হবে, বা তারা যে নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেই ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলগুলো কি আসলে একটা বাধা? আপনাকে ধন্যবাদ। দুদু ভাই ইতিমধ্যে 90-এর আন্দোলনের কথা বলছি। আমরা সবাই আন্দোলনের শুরু এবং শেষ পর্যন্ত ছিলাম, একসঙ্গে ছিলাম। সেই সময় একসাথে মতন সামরিক শাসক, সে তার আমলে হত্যাকাণ্ড হয়েছে এবং সে রিজাইন করছিল এবং সে জেলে গেছিল, এবং চমৎকার নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তিত হয়েছে। নির্বাচন নিয়ে তেমন কোনো কথাবার্তা হয়নি। কথাটা তুলছে এই কারণে যে বাংলাদেশে এবং এই শুরুর থেকে আমাদের দেশটা, পাকিস্তান আমল থেকে যদি ধরি, মূল সমস্যা হচ্ছে নির্বাচনে যেই দল ক্ষমতা যায় সেই দল কোনো ডিসায়ার দ্যাট ওয়ে, যেভাবে হোক এভাবে হোক ক্ষমতায় থাকতে চায় বা নির্বাচনটাকে একটু খেলো করতে চায়, এগুলো হয়েছে অতীতে। তো ফলে এখানটা বারবার আন্দোলন হয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আন্দোলন হয়েছে। বিগত বিএনপি তো কয়টা নির্বাচন করেই নেই, আবার করছে, তাই না? এরকম ঘটনা আছে। তো সেই জায়গায় দাঁড়ায় বর্তমান সময়ে একটা এইবারকার প্রেক্ষিত হচ্ছে, একটা নতুন দিক হচ্ছে, একটা নতুন দলের আবির্ভাব ঘটছে। ফাইন, এটা আন্দোলনের নতুন প্রজন্ম মনেই করতে পারে যে না, আগের প্রজন্ম পারতেছে না, আমরা ঠিকভাবে করবো, ফাইন। কিন্তু এই যে ঠিকভাবে করবে, এই যে ম্যান্ডেট নেওয়ার রাস্তাটা কি? অবশ্যই নির্বাচন, তাই না? তা আমরা চাই এই নতুন যে দলটা, এটা 300 আসনের বেশিও পাইতে পারে ভোটে। হয় না, এই বিগত আওয়ামী লীগ সরকার যে 100% বেশি ভোট পাইছে 24 সালের ভোটে, এই ঘটনা ঘটছে তো কোথাও 18 সালের ভোটে কোথাও 100% বেশি ভোট কাস্ট হয়ে গেছে। তো এরকম ঘটনা ঘটতে পারে, যেটা অনেক বেশি সিট পেয়ে যেতে পারে, আপত্তি নাই সিট পেলে। কিন্তু আমার কথা হচ্ছে যে রাজনীতিতে এই যে একটা কনফিউশন তৈরি করা, বিভ্রান্তি তৈরি করা, এই তৈরি করার কাজটা এইসব বক্তব্যের মধ্য দিয়ে আসে এবং ষড়যন্ত্রকারী গোষ্ঠীর সুযোগ সুবিধা পায়। যারা মনে করছে এই যে কথায় কথায় এই যে ট্যাগ দিয়ে দেওয়া, এটা কিন্তু খারাপ লক্ষণ, ভালো না কখনো। যে কথা বললেই এটা
স্বৈরাচারের দোসর, পলায়নকারীর দোসর। আজকে একটা বিষয় খেয়াল করেন আপনি, আজকে এই টক শোতে আমরা যারা আসছি, ভিন্ন মতের লোক কিন্তু আসছে না। ভিন্ন মত যারা পলায়ন করছে, যারা চলে গেছে না, এদের মতের সবাই তো আর হত্যা খুনের যুক্ত ছিল না, আছে সাহিত্যিক, আছে বুদ্ধিজীবী, আছে, কেউ কিন্তু আসছে না বা তাকে ডাকা হচ্ছে না। বর্তমান সময়ের প্রেক্ষিতে এই যে ডেমোক্রেসির দুর্বলতার জায়গা হচ্ছে এইটা আমি ভিন্ন কোনো মত সহ্য করতে পারি না। ভিন্ন মত, ডেমোক্রেসির বিউটি হচ্ছে ওইটা, সৌন্দর্য এটা, যে আমাকে ভিন্ন মতকে সহ্য করতে হবে, আমার মুখের সামনে আমার সমালোচনা করবে এটা। আজকে হ্যাঁ, বিএনপি বড় দল, বিএনপির এই বিগত আন্দোলনের বিজয়ের পরে বিএনপির কন্ট্রোলিংয়ের মারাত্মক ঘাটতি আছে, চেষ্টা করছে, বহিষ্কার করতেছে, কিন্তু তারপর পারতেছে না। আমরা বিএনপির সদিচ্ছা আছে করার জন্য, যে যেগুলি খারাপ কাজ এগুলিকে বিদায় করে দেয় বা বহিষ্কার করে দেয়, কিন্তু তারপর ঘটনা ঘটতেছে। তাহলে এখানটায় আজকে এই যে নতুন যে পার্টিটা গড়ে উঠছে, আমাদের সন্তান তুল্য বয়স, এদের সম্পর্কে আমি বেশি কি কথা বলবো। এরা ভালো কিছু করতে চায়। ইতিমধ্যে যে কালিমা ওদের উপর তৈরি হয়েছে, আমি সেগুলো এখানটায় 1, 2, 3 করে বলতে চাই না, এগুলো বলতেছে অনেকেই। আমি শুধু বলবো, রাজনীতিতে প্রপার যে শব্দটি এখন বলা দরকার, আইন শৃঙ্খলার উন্নতি, প্রদের নির্বাচন, সেটাই বলা উচিত। আপনারা কি করতে পারবেন না করতে পারবেন সেটা করেন, কিন্তু এটাকে বাদ দিয়ে না। ফলে যদি কেউ মনে করে থাকে আমি নির্বাচনকে বাদ দিয়ে যুগের পর যুগ, বছরের পর বছর এবার ক্ষমতায় থাকবো, পাওয়ার এনজয় করবো, গাছেরটাও খাবো, তলরটাও কুড়াবো, তাহলে কিন্তু বোকার সরে বাস করছেন। আমি এখানে যে সংস্থাগুলি আছে, আমরা রাজনীতিতে কালো টাকার ব্যবহারের নিষেধ করতে চাচ্ছি, তাই না, যে কালো টাকার ব্যবহার। আমি জিজ্ঞেস করতে চাই এখানে গোয়েন্দা সংস্থাদেরকে, একটু তদন্ত করে দেখেন এই যে রাজনীতির মাঠে কারা কালো টাকার ছড়াছড়ি ব্যবহার করতেছে, কোথেকে ব্যবহার করছে, একটা ইনভেস্টিগেশন করেন না, করলে তো বেরিয়ে আসবে। হাউ মানি কামস, টাকা কিভাবে আসছে, কিভাবে উড়াচ্ছে টাকা। এখন তো আমরাও তো এলাকায় যাই, সম্পর্ক তো আসছে জনগণের সঙ্গে, আমরা তো একদম ভুইফোর না। তাহলে এইসব কথা না বলে আমি বলবো, সেন্স, কাম টু সেন্স, সজ্ঞানে আসেন, এসে বাস্তবিক কি করা উচিত এবং কিভাবে ভোটটা হওয়া উচিত, সেই ভোটে অ্যালি করবেন বা করবেন না, বা একলাই করবেন না, সেটা আলোচনা করে সামনের দিকে পথ এগোন, তাহলে মঙ্গল হবে। এই সমস্ত ওই যে অন্ধকারের ঢিল ছুড়ে অথবা সমুদ্রের ঢেউ গুনে বাংলাদেশের রাজনীতির পরিমাপ করা যাবে না। শামসুজ্জামান দুদু, আপনার কাছে জানতে চাই যে জুলাই সনদ নিয়ে তো বিএনপি বিরোধিতা করছে না, তাহলে আসলে বিরোধিতা কে করছে? জুলাই সনদ ছাত্ররা যারা আন্দোলনের সঙ্গে ছিল এবং নেতৃত্ব দিয়েছে, তারা, আমি যতদূর যদি আমার স্মৃতি কাজ করে, তারা শহীদ মিনারে এটা ঘোষণা করবে বলে 3 আগস্ট বোধহয় এরা উদ্যোগ নিয়েছিল। তো উদ্যোগ নেওয়ার পরে সরকারের পক্ষ থেকে বলা হলো যে সরকার, এটা আপনি আগের কথা বলছেন। হ্যাঁ, এটা আগের কথা বলছেন। এটা মানে সরকারের পক্ষ থেকে হলো যে সরকারই এটা সমন্বয় করে একটা জুলাই সনদ ঘোষণা করবে, সবার সঙ্গে আলোচনা করে। তো সরকার কয়েকবার এই সময়টা পিছিয়েছে, আমরা দেখেছি। তো বিএনপি সহ যেসব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা প্রতিনিয়ত হচ্ছে, তারা কিন্তু কেউ বলে নাই যে জুলাই সনদের বিপক্ষে বা এটা করতে হবে ওইটা করতে, একজনও না, সবাই পক্ষে বলেছে। তো সরকার নিজে একটা গঠন করে, মানে জুলাই সনদের খসড়া তৈরি করে সকল রাজনৈতিক দলকে পাঠাতে পারত, সরকারের সঙ্গে আলোচনা করতে পারত। যেহেতু সরকার নিজেই উদ্যোগ নিয়েছিল, এবং এই উদ্যোগটা খারাপ এটা আমার কাছে মনে হয়নি, সরকার বিবেচনাটা যে খারাপ এটা আমার কাছে মনে হয়নি। সরকারি উদ্যোগে নিয়ে এটা করলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু এতদিন যখন হয়নি, সরকারই ভালো বলতে পারবে। আর এই সরকারের সঙ্গে নাইট নিজে ছিল এই সরকারে, নাইট, এবং তারও আরো 2 বন্ধু এই সরকারে ইতিমধ্যে আছে, সে এটা উল্লেখ করতে পারত। কারণ এই সরকারের সঙ্গে সবথেকে বেশি ঘনিষ্ঠতা এই নতুন রাজনৈতিক দলের সঙ্গে, বাস্তব কারণেই তারা তরুণ এবং আন্দোলনে ছিল, সরকারও হয়েছে আন্দোলনের প্রেক্ষিতে। কিন্তু তারা যদি আখার ইঙ্গিতে এটি অন্যের কাছে দেওয়ার, মানে এই যে প্রবণতা যেটা আমাদের প্রধানভাবে বলেছেন, সেটা ঠিক হবে না। এরা আমাদের সন্তান তুল্য। আমরা যে সময় ছাত্র রাজনীতি করছি, এটা বললে তারা কষ্ট পাবে, তখন ওই বয়সটা ছিল আমাদের। তার মানে তখন তাদের যারা বাবা বা পিতা বা আত্মীয় স্বজন, আমরা সেই বয়সের। তো সেই কারণে তারা যে জায়গাটা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আসছে, মানে এমন কথা বলা ঠিক হবে না, মানে একটা গ্রুপই শুধু পরিচ্ছন্ন ভালো
অন্যরা কলঙ্কযুক্ত দাগযুক্ত, এটা আমার মনে হয় ঠিক হবে না। আর জুলাই সনদ অবশ্যই এটা হওয়া উচিত এই জন্যে যে গত দুটি কি বলে 69-এর গণঅভ্যুত্থানের পরে এটা হয় না, কিন্তু রাজনীতি এগিয়ে গেছে। 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, এইটা আমি বলবো যে 69-এর গণঅভ্যুত্থানের একটি ফসল। ঠিক 90-এর গণঅভ্যুত্থানের ফসল গণতান্ত্রিক অভিযাত্রায় তার পরের সরকার এবং ধারাবাহিকভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া। আর 24-এর গণঅভ্যুত্থান মানে এক বছরের মধ্যে আমরা যেগুলো প্রত্যাশা করেছিলাম সেগুলো আমরা পাইনি। সেই প্রত্যাশার মধ্যে তো জুলাই সনদও একটি। সেই জন্য আমার মনে হয় এইসব বিষয় নিয়ে সমালোচনা, অভিযোগ বা এর থেকেও বেশি হচ্ছে এটি কেন হয় না সেটা খুঁজে বের করে কেন কতদিনের মধ্যে এটা করা সম্ভব সেই দিকে এগুলো ভালো। এটা আসলে কেন সময় মতো সম্ভব হচ্ছে না? শুধুমাত্র সরকারের ব্যর্থতা না রাজনৈতিক দলগুলোরও অসহযোগিতা রয়েছে জুলাই সনদ বাস্তবায়নে? না, একটা বিষয় হচ্ছে যে ওই যে মাঝখানটা আমি এমনি ইউটিউবে দেখলাম আর কি, ফরহাদ মাজার সাহেব বলছে আর কি, চিড়িয়া পাখি উড়ে গেছে, খাতা বেরিয়ে গেছে। মানে উনিও এই আন্দোলন নাকি একজন দিকপাল, উনি পরামর্শ দিচ্ছেন, করছেন বা এখনো দিচ্ছেন। বিষয়টা হচ্ছে যে আন্দোলনটা বিজয় লাভ হওয়ার পরে যারা আন্দোলনকারী শক্তি, এই শক্তির ডেফিনিট কোনো গোল ছিল না। আমরা এটা পাচ্ছি এখন বিভিন্ন জনের কথাবার্তা, যেমন জুলকার নাইন যে পুশ করে এই প্রোগ্রামটি নিতে ছিল, পুশ করে নেওয়া হয়েছে। ফলে আন্দোলন বিজয়ের পরে কি করবে পরিষ্কার কোনো ধারণা এদের ছিল না। ঘাটতি থাকতেই পারে, অসুবিধা নেই, কিন্তু এই ঘাটতিটা পূরণ করার জন্য যাদের পরামর্শ দরকার রাজনীতি না, এই ক্ষেত্রে ওনারা মানে সব জানতে শমশের আমার ধারণা। ফলে ন্যাচারালি এখন কি করতে হবে এইটা আর বের করতে পারছে না, ফলে উল্টাপাল্টা কথা বলছে। আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এগুলো উল্টাপাল্টা কথাই। বাংলাদেশে এটা ঠিক, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটা পিরিয়ড আছে, থাকলো, আর এক বছর সময় দিলাম, তারপরে তো নির্বাচন। দিন শেষে এখানে নির্বাচন প্রক্রিয়ার জন্য নিজেরাও খাটাখাটি করতেছে। তো খাটাখাটি করলে তাহলে রাজনৈতিক পরিবেশটা এটা ঘোলা করছি কেন? কাকে ব্লেম করতে চাই আমরা? আজকে যেই শক্তি পরাজিত তো পালিয়ে গেছে, ওই শক্তির পর একটা ব্যানের আরোপ লাগাই দিচ্ছেন, তাই না? হ্যাঁ, এখনো বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, গ্রেপ্তারও হচ্ছে, আমরা জানি তো এখনো। তাহলে এই যে সামগ্রিক যে বিষয়টা, এক্ষেত্রে এরকম পরিবেশ তৈরি না করে কিভাবে এটা হেলদিয়ার হবে সেটার জন্য চেষ্টা করেন। আপনার জাতীয় নাগরিক ছাত্র সমাজ বা জাতীয় নাগরিক পার্টি যে পার্টিটা করছে, এই পার্টি যদি সত্যি দেশের জন্য মঙ্গল চায়, তাহলে তাদের তো উচিত পার্টি করার পরে একটা গ্র্যান্ড কনভেনশন করা উইথ অল পলিটিক্যাল পার্টিস। দে কুড টেক ইনিশিয়েটিভ, তারা নিতে পারত, কিন্তু তারা নেয় নাই। তারা হ্যাঁ, বরঞ্চ তারা একটা জিনিস করছে, গত ইফতার পার্টিতে তারা সোনারগাঁয়ে না সেরাটনে কোন জায়গায় যেন শুনছি আর কি, বহুত বড় লাঞ্চ প্যাকেট দিয়ে করছে আর কি, তাতে অনেক টাকা খরচ হয়েছে, এইটা করছে তারা। এমনি বাকি ডায়ালগের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে তেমন কোনো কাজটা নেই। আজকে বিএনপি দলও কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে, বড় দল, ক্ষমতা ছিল, বহুদিন ক্ষমতা ছিল, এখনও কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টি ফোর্সের সঙ্গে তারা কিন্তু কথা বলে। এটি হচ্ছে পলিটিক্সের নেচার, তাই না? তাহলে এরকম একটা আন্দোলন বিজয়ের পরে এখানটা এককভাবে চলার মানসিকতা বা আমি সব, এটা কিন্তু রাজনীতির জন্য শুকনো, গণতন্ত্রের জন্য তো নয়। ফলে এইসব ঘটনা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটাকে উজ্জ্বল করবে না। কিন্তু এনসিপি যে এককভাবে চলবে না, আগামীতে জোটবদ্ধ হবে, দলবদ্ধ কারোর সাথে আলোচনা করবে, সেটা বলার কি এখনো সময় কি আসলে হয়েছে? সময় হবে না কেন? আপনার টার্গেটটা তো সবাই তো নির্বাচনের জন্য ছুটছে, এনসিপিও তো ছুটছে বিভিন্ন জায়গায় নির্বাচনের জন্য। তো সময় তো এখনই। এই কাজটা এই রাজনীতি এরকম না যে এটা এখন এটা করে নিই পরে ওইটা করুন না। রাজনীতির সামগ্রিক কাজটাই হচ্ছে একই সঙ্গের কাজ। আপনার নির্বাচনও করতে হবে, মিছিলও করতে হবে, মিটিংও করতে হবে, দল গঠনও করতে, এভরিথিং। এটা পরস্পর সম্পর্কযুক্ত। যে আমি এখন দলটা গঠন করি পরে ভোটটা করবো, এরকম কোনো বিষয় না। ফলে ন্যাচারালি এই ক্ষেত্রে ব্যত্যয় আছে। আমার ধারণা এনসিপি যদি পরিষ্কার না হতে পারে তার রাজনৈতিক গোল নিয়ে, তাহলে সমস্যায় পড়বে। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে একটু জানতে চাই যে ইদানিং বেশ কয়েকদিন ধরে, এটা কিন্তু গত বছর জুলাই আগস্টে আলোচনাটা হয়নি, সংখ্যানুপাতিক নির্বাচন, হঠাৎ করে এই আলোচনাটা আসলো কেন? এটা ভালো কি মন্দ সেই আলোচনাটা পরে করব। হঠাৎ করে এই আলোচনাটা আসলে কেন আসলো? আমার কাছে মনে হয়েছে অনেকেই পথহারা পথিকের মতো মানে পথ চলতে চায়। যারা পথহারা পথিক, তাদের আসলে পথ তো জানা নাই, লক্ষ্য তো নাই, কোথায় তারা পৌঁছাতে চায়। সেই কারণে নতুন সমস্যাগুলো সামনে নিয়ে আসা হচ্ছে। আমাদের
নির্বাচনী ব্যবস্থায় শত বছরের ঐতিহ্য, ঠিক তেমনি বিপ্লবও শত বছরের ঐতিহ্য। আপনি ব্রিটিশ ভারতের যে লড়াই, যে সংগ্রাম, সেটা কিন্তু এই পুরা মানে উপমহাদেশে, মানে ভারতবর্ষের মধ্যে এই যে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন, সেটা দেখবেন ওয়েস্ট বেঙ্গলের মিস্টার সুভাষচন্দ্র বসু ঘোষণা করেছিলেন যে সে আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দিব। এটা হলো সুভাষচন্দ্র বসুর ঘোষণা। ঠিক তেমনি আমাদের 71 সালের মার্চে, 26 মার্চে দিবগত রাত্রে শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করছেন। উনি ফেল করছেন মানে স্বাধীনতা অর্জনে, পরে আলোচনা টেবিলের মধ্য দিয়ে স্বাধীনতা। কিন্তু এই ভূখণ্ডে বাঙালিরা 71-এর যে মুক্তিযুদ্ধের অর্জন, স্বাধীনতা অর্জন, সেটাকে আপনি পাশ কাটানো কোনো সুযোগ নাই। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়, বাঙালি জাতি বীরের জাতি, বাঙালি জাতি আন্দোলন সংগ্রামের জাতি, বাঙালি জাতি ঠিক তেমনি আবার নির্বাচন প্রিয় জাতি। যেমন 70-তে মৌলানা ভাসানী ভোটের আগে ভাত চায়, তার মানে বিপ্লব। ঠিক তেমনি শেখ মুজিব সেই সুযোগটা নিয়ে তিনি নির্বাচনে গিয়েছিলেন 71-এ, তিনি ফলাফল মানে সেই সময় পাইছিলেন। ঠিক তেমনি পরবর্তীতে এই দেশে মানে 73-র যে নির্বাচন, সেই প্রক্রিয়া থেকে পরবর্তী আস্তে আস্তে কিন্তু সব নির্বাচন ভালো হয়েছে, আর সব নির্বাচন গ্রহণযোগ্য না এমনও না। কোনোটি ভালো গ্রহণযোগ্য, কোনোটা একেবারেই গত 3টে নির্বাচন তো একেবারেই একদলীয় নির্বাচনই বলবো। সেই কারণে এখন যারা নির্বাচনের থেকে মানে সমানুপাতিক, বা একটু আগে আপনি শুরুতেই বলেছিলেন না জামাতের আমির সাহেব, হ্যাঁ, যে ষড়যন্ত্র দেখছেন নির্বাচনের ক্ষেত্রে, এই ধরনের নানামুখী আলোচনা বিভিন্ন দলের প্রধান বা বিভিন্ন করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আপনি মানুষকে যে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, ভোটাধিকার, সেটা ফিরিয়ে যতক্ষণ না দিতে পারবেন এবং ভালো একটি নির্বাচন অনুষ্ঠিত না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ষড়যন্ত্রকারীরা এই দেশটাকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র করবে। সেই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসার অন্যতম দিক, এবং বলা যায় যে আপনার গণঅভ্যুত্থানে গত জুলাই আগস্টে যে বিপ্লব মানুষকে ক্ষমতায়নের, সেই বিপ্লবের একটি ভালো নির্বাচনের মধ্যে স্টেবল গভর্নমেন্ট, শক্তিশালী রাজনৈতিক সরকার, সেটি যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আন্দোলনের সমাপ্তি, আন্দোলনের লক্ষ্য, আন্দোলনের পথ থেকে আমরা যেটা নিতে পারবো বা নেওয়ার লক্ষ্য ছিল, সেটা আমরা পারবো না। নির্বাচনটাকেই আপনি আসলে বড় করে দেখছেন যে একটা ভালো নির্বাচন হলে অনেক সমস্যার সমাধান হবে। জনগণ প্রধান, আপনি কি মনে করেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়াটা আসলে ভালো হবে, বা এই সময় উপযোগী আলোচনা? একটা বিষয় হচ্ছে কি, শুনেন, একটা ন্যাশন কিন্তু কেন্দ্র থেকে প্রান্ত একটা প্রস্তুতি প্রয়োজন হয়। এখানে রাজনৈতিক দলগুলির কাঠামো কিভাবে হয়। লুসিয়ান পাই নামে ভদ্রলোক ছিল, উনি সমাজবিজ্ঞানী, উনি পৃথিবীর দেশে দেশে দুধভাবে জানাতেন, দেশে দেশে উনি কেন সমস্যাটা রিসার্চ করছিলেন। দেখছে যে ফ্যামিলিগুলি অটোক্রেটিক, ছেলে ধরেন মেট্রিক পাস করে চাকরি নিবে, বেতনটা বাপের কাছে দিত, ছেলে বিয়ে করে বাপে মেয়ে দেখে ঠিক করতো, ছেলে চুলটা কিভাবে কাটাবে সেটা বাপে ঠিক করে দিত, ছেলে কোন কাপড়টা পরবে কোন রঙ সেটা বাপে ঠিক করে দিত। ফ্রিডম ছিল না, বা ফ্যামিলিগুলি কন্ট্রোল ছিল। ফলে এইসব দেশে মিলিটারি শাসন আসছে। আমি কথাটা বলতে চাচ্ছি যে যদি জনগণ পিআর পদ্ধতি নিয়ে দেখবেন ইউটিউবে মজার রসিকতামূলক আসছে, একটা নতুন একটা আইডিয়া, এই আইডিয়া পৃথিবীর সর্বত্র গ্রহণীয় এখন না। ভোটটা গ্রহণীয়, পাবলিক জানে যে ভোট দিয়ে একজন 5 জন ভোট করবে, একজন জিতবে, সেই বাকি 4 জনের ভোট বেশি কম এটা পাবলিক জানে না। তাহলে আমাকে একটা কাজ করতে হলে এটা রেডি করতে হতো। হুট করে তো এইরকম কনস্টিটিউশন চেঞ্জ করা যায় না, হুট করে নতুন একটা আইডিয়া প্লেস করা যায় না। এটা সমাজকে কখনোই হারমোনি আনে না, সমাজকে আপনার কি বলা যায় যে একটা হেলদিয়ার করে না। তাহলে আজকে বর্তমান প্রেক্ষাপটে আমি দেখতেছি যারা এখান থেকে সংস্কারে যারা এসছেন, উইথ ডিউ রেসপেক্ট টু অল, সবার শ্রদ্ধা নিয়ে বলতে চাই, বাংলাদেশের বাস্তব দেখেন। আমি মাঝখানটা একটা সেমিনারে গেছিলাম একটা এনজিওর, যে 2বারের বেশি চেয়ারম্যান কেউ হইতে পারবো না গ্রামের। আর কেন? আমরা দেখছি তো একটা চেয়ারম্যান যদি পপুলার হয়, হি মাইট বি ফর লং টার্ম 7 বছর। এই কিছুদিন আগে আমার এক চেয়ারম্যান মারা গেছে, আমাদের পার্টিতে পরে বিএনপি করছে, 7বারের চেয়ারম্যান, সেই পপুলার, মারাত্মক পপুলার। তাহলে এটা আমি কেন করবেন? ওই নতুন আইডিয়া, ওই যে 2 টার্ম।
আরে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে 2 টার্ম বা প্রেসিডেন্ট 2 টার্ম, এটা একটা ওটা আসছে পৃথিবী, যেমন আমেরিকার প্রেসিডেন্ট 2 টার্মের জন্য হয়, আসছে কোথাও কোথাও অনেক আসছে। ফলে এখানে যেহেতু আমরা মনে করছি যে বারবার দলের কর্তৃত্ব নেতৃত্ব কর্তৃত্ব হচ্ছে, তাই হইতে পারে এটা, কিন্তু এটা এখন ওই ইউনিয়ন পরিষদে নিয়ে যেতে হবে, এইরকম চিন্তাগুলো উদ্ভট। আমি বলছি সেই জায়গায় আজকের প্রেক্ষাপটও এই জায়গায় এই যারা এরকম মনে করছেন হঠাৎ নিউ আইডিয়া, খুব ভালো আইডিয়া, 4 বছর করতে হবে, হয় 4 বছর, ইজ আমেরিকা 4 বছর একটা ইলেকশন, তাই না? আমি ইলেকশন বিরাট খরচের বিষয়, বিরাট আইডিয়া দিয়ে দিলাম আর কি আমেরিকার মতো। আর আমি তো আমেরিকান সোসাইটি না রে ভাই, আমার আইডিয়া আমাদের ভিন্ন রকম। ওখানটায় আজ থেকে, এখন আমি এখানটায় সাইফার ল করতেছি, ওখানে আজ থেকে 40 বছর আগে নিক্সন কোয়ার্টারগেট কেলেঙ্কারি করছে, টেলিফোনে আড়ি পাতার কারণে তার প্রেসিডেন্টশিপ চলে গেছে, ভিন্ন তাহলে আমি যদি সব বিষয় মিলে যদি আমার পাণ্ডিত্য জাহির করতে চাই এই সব বিষয়ে, তাই না, আমি পাণ্ডিত্য এগুলি, তাহলে আমরা সমাজটাকে মিসলিড করবো, মিসগাইড করবো। যে লক্ষ্য নিয়ে এখানটা অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে, ফ্যাসিবাদের পতন বা স্বৈরতন্ত্রের পতন বা লুটপাটের পতন বা খুনের পতন, তাই না, গুমের পতন, সেটাকে যদি আমি যদি আমি উতরাইতে চাই, তাহলে আমার এখানে প্রথম দরকার হচ্ছে এখানটায় কিভাবে জনগণ তার সঠিক ভোটটা দিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনটা করবে, এবং এই ধারাটা ক্রমাগত থাকবে আর কি, যে একবারের জন্য না। কিন্তু একক কোন দল ক্ষমতা পেলে আসলে ফ্যাসিস্ট হয়ে যায়, আমরা বারবার তো বাংলাদেশে সেটা দেখেছি। না, একক কোন দল ক্ষমতা গেলেও ফ্যাসিস্ট হয় না। আপনি দেখেছেন এই জায়গায় 91-এর গভর্নমেন্ট ফ্যাসিস্ট হয়ে যায় নাই, সমালোচনা ছিল, সমালোচনা থাকবে, সব জায়গায় সমালোচনা হয়, বিরোধী দলের পদ এখানে নির্ধারিত আছে। আপনার 96-এর আওয়ামী লীগ এসে ফ্যাসিস্ট হয় নাই, আপনি দেখেন এটা। তাহলে ফলে এই যে একভাবে ক্ষমতা গেলে ফ্যাসিস্ট হয়ে যায়, এই যে কথাগুলি আসছে, একদলকে দাঁড়াইছে একদলকে খাওয়ার জন্য না, কি নিজেরা খাওয়ার জন্য? হোয়াট ইজ এ ল্যাঙ্গুয়েজ? তাহলে আমি বলছি অ্যাজ এ হোল যারা নতুন রাজনীতিতে চাচ্ছি, তারাও কিন্তু সমাজটাকে মিসগাইড করতেছি। এই জায়গা থেকে বেরোতে পারলে এই দেশটার অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে, এই দেশটা অস্তিত্ব সংকটে পড়বে, এত সন্দেহ নাই। আজকে বলতে দ্বিধা নেই, আমরা এখানটায় রাজনীতির অভিজ্ঞতা তো কম হলো না, ওনারাও, আমরা একই বয়সের, একই সময় রাষ্ট্রবিজ্ঞানও পড়েছি, ঢাকা ইউনিভার্সিটি দেখেছি, আমরা পাকিস্তান দেখেছি, আন্দোলন করেছি, দেশ স্বাধীন দেখেছি। কোনো সরকারের, কোনো গভর্নমেন্ট, যেই গভর্নমেন্ট মনে করছে এই ক্ষমতাটা আমার, জনগণটা আমার, তাই না, সেই দেশটাকে মিসলিড করছে। তাহলে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমি এখানে বারবার এখানটায় এই ঘটনা ঘটছে, আন্দোলন হয়েছে, যেটা বলে জনগণ ছেড়ে দেওয়া লোক না। ফলে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, আহ্বান করব, যারা আন্দোলন করেছেন তাদেরকে বীরের মতো স্যালুটও করি, কিন্তু আসেন বাংলাদেশে কিভাবে একটা ভালো নির্বাচন করা যায় তার বন্দোবস্তটা করি, সবাই মিলে করি। সেক্ষেত্রে আমি এমপি নাও হইতে পারি, অসুবিধা কিন্তু অসুবিধা, একটা ভালো প্রক্রিয়া থাকে, সবাই কথা বলতে পারবো। আজকে কথা বলার রাইট, আমি যে বলতে রাইট, অধিকার, আজকে এরকম একটা গভর্নমেন্ট তার সাইবার অ্যাক্ট করতেছে, সেই অ্যাক্টে আবার পুলিশকেই সে পাওয়ারফুল করতেছে, যে প্রস্তাবে যে পুলিশ ইচ্ছা করলেও কাউকে ডিটেইন করতে পারবে। তাহলে আগের গভর্নমেন্ট কি অসুবিধা? শুধু ওই ক্ষমতাই তো পুলিশকে দিচ্ছিল। ক্ষমতা যদি কল্যাণকর রাষ্ট্র যদি জনগণের প্রতি আস্থাশীল না হয়, পুলিশের প্রতি আস্থাশীল হয়, তাহলে সেই সরকার, রাষ্ট্র কখনো কল্যাণ হয় না। পৃথিবীর সমস্ত দেশেই, যেগুলি দেশ ভালো দেশ, সে সমস্ত দেশের আইন কানুন হচ্ছে জনগণের উপর, জনগণের কথা চিন্তা করে। জনগণ সে আইনে প্রচুর আপনার পাইছে, কি বলে যে নিরাপত্তা পেয়েছে। আজকের গত সাইবার আইনে যেটা ছিল আপনার, এর আগের সাইবার আইনে, যে সরকারটা নিরাপত্তাটা ঠিক করতে পারছে, কিন্তু পাবলিকের নিরাপত্তা চিন্তা করে। আর এইবার একইভাবে, ঠিক একইভাবে ওই ধারা এদিক ওদিক করে, ওই লাউ কদু করে, বুঝছেন না, একই জিনিস করা হয়েছে। এই যে এই লাউ কদুর বিষয়টা নিয়েই তো আসলে জনগণ সন্দিহান, যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সংস্কারগুলো বাস্তবায়ন করবে কিনা, বা তারা ফ্যাসিস্ট হবে কিনা, এইটা নিয়ে কিন্তু জনগণের ভিতরে একটা শঙ্কা রয়েছে। দুদু ভাই, আপনি কি মনে করেন যে আপনার দল যদি ক্ষমতায় আসে আগামী নির্বাচনে, আপনারা বলেছেন যে সব দলকে নিয়ে একটা ক্যাবিনেট করবেন, একটা সর্বদলীয় সরকারের মতো আপনারা করবেন, সেখানে আসলে বিরোধী দল কারা থাকবে, বা আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এই প্রতিশ্রুতিগুলো রাখতে পারবেন কিনা যদি ক্ষমতায় যান? অবশ্যই চেষ্টা তো, উদ্যোগ যেহেতু বলা হয়েছে, সেগুলো তো থাকবে, সময় বলে দেবে যে সফল না ব্যর্থ। যেমন 31 দফা কিন্তু বিএনপির দফা হিসেবে অনেকে বলতে চায়, কিন্তু এটা বিএনপির দফা না। 31 দফা কিন্তু প্রথমে 2030 প্রোগ্রামের মধ্যে দিয়ে বেগম যেটা উল্লেখ করেছেন, তারপরে 27 দফা, তারপরে সকল দলগুলোর সঙ্গে, আন্দোলনরত দলগুলোর সঙ্গে এটা আলোচনার প্রেক্ষিতে 31 দফা। এবং 31 দফার প্রেক্ষিতে বলা আছে, কিন্তু আমাদের পক্ষ থেকেও বলা আছে, আরো ভালো কোনো সংযোজন যদি আসে, প্রস্তাবনা আসে, তাহলে সংযোজিত হবে। এটা কিন্তু একেবারে স্পষ্ট করে বলা আছে। আর বিএনপির অতীতটা আমি বলে দিই, পরিষ্কারভাবে বলে দিই, আওয়ামী লীগ বাদে বিএনপিও ক্ষমতায় গেছে একাধিকবার। আওয়ামী লীগ গেছে না, যেটা প্রধানমন্ত্রী নিজেই ব্যাখ্যা করে বললেন, যে তারা তো
একটা সময় পর্যন্ত, বিশেষ করে বিএনপি ক্ষমতায় গেছে, আবার পরাজিত হয়েছে, আবার ক্ষমতায় গেছে, আওয়ামী লীগও কিন্তু ক্ষমতায় গেছে, পরাজিত হয়েছে, বিরোধী দলকে ধারাবাহিক, অন্যরাও সেই ইলেকশনগুলোতে অংশগ্রহণ করেছে। কিন্তু পরবর্তী সময়ে মানে ওই চেক অ্যান্ড ব্যালেন্সে তারপরে কিন্তু আন্দোলন হয়েছে, চেক অ্যান্ড ব্যালেন্সে যেটা সেটা মানে আন্দোলন হয়েছে। এই পরিণতি হবে আমরা জানতাম, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা প্রিয়তার কারণে তিনি এই আজকে যে পালানোর যে কথাটা আসছে, লজ্জাজনক পালানোর, কিসের জন্য? লুটপাট, মানুষের ক্ষমতা কেড়ে নেওয়া, আমার গণহত্যা, এগুলো জন্য তো ওইটা ঠেকানোর একমাত্র পথ হচ্ছে রাজনৈতিক সুস্থতা রাখা। এখন এটা আপনি আইন করলেন, সংবিধান, সবকিছু কিন্তু উল্লেখ ছিল। আমরা কেয়ারটেকার আন্দোলন তো আওয়ামী লীগ সবাইকে নিয়েই প্রথমেই শুরু করছে, সেটা বিএনপি আইন করে 96-এ পাশ করে পদত্যাগ করে তারপর ইলেকশনে গেছে, সে তার নির্বাচনে পরাজয় বরণ করে নিয়ে আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতায় আসছে তো 96-এ। তাহলে পরে সংবিধানে কিন্তু এটা ছিল। আবার সেই আওয়ামী লীগই সংবিধানে কেয়ারটেকার বাতিল করছে, কেয়ারটেকার বাতিল করছে। এই বাতিলের মধ্য দিয়ে কিন্তু এই দেশে নির্বাচনী ব্যবস্থা মানে কি বলবো, এক ধ্বংস হয়ে গেছে। আমাদের আওয়ামী লীগ দিয়ে সবকিছু বিচার করব এমন তো না। যেমন এখন যে পরিস্থিতিতে আছে, আমি যত দেরি করব তত সংকট বাড়বে আমার বিবেচনায়, আর যত দ্রুত আমি মানুষের নির্বাচনের দিকে নিয়ে যেতে পারবো সংকট তত কমতে থাকবে। কারণ রাজনৈতিক দলগুলো, এই পুলিশ বা সেনাবাহিনী, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যারা আছে, তাদের কিন্তু প্রান্তিক পর্যায়ে কোনো লোক নাই, একেবারে তাদের সীমিত। এই যে পরিস্থিতি খারাপ হলে রাজনৈতিক দলগুলো যদি বেরিয়ে এসে সরকারকে পাশে দাঁড়ায়, তাহলেই পরে একমাত্র রক্ষা। শুধু ওই রাইফেল বন্দুক দিয়ে কিন্তু রাষ্ট্র চলে না। সেই জন্য আমার কাছে বিবেচনায় মনে হয় মানুষ যতক্ষণ পর্যন্ত সজাগ, সতর্ক এবং দায়িত্বশীল, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্রের ভবিষ্যৎ আছে। আমার সময় একেবারেই শেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।